আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে আরো একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেলে বিবিএর বিভিন্ন বিষয়ের অনেকগুলো ক্লাস দিয়েছি। এমন ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে আমরা আরো বেশি বেশি করে ক্লাস দিতে অনুপ্রাণিত হই। সো আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়া মিল। ইতিমধ্যেই আমরা ট্রায়াল ব্যালেন্সের দুটি ক্লাস করে ফেলেছি। সো আজকে আমাদের ট্রায়াল ব্যালেন্সের তৃতীয় ক্লাস। সো আমরা দেখব এই অঙ্কটিতে কি বলা হয়েছে। তার আগে দেখে নেই এই অঙ্কটা আসছে এনইউ বিবিএ অনার্স 2016 সালে ম্যানেজমেন্ট বিভাগে আসছে। সো প্রশ্নটিতে বলা আছে দ্য ফলোয়িং অ্যাকাউন্টস, নিচের যে অ্যাকাউন্টসগুলো আছে, আর টেকেন নেওয়া হয়েছে ফ্রম লেজার অফ জামান অ্যান্ড কোং। জামান অ্যান্ড কোং নামের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের লেজার থেকে বা খতিয়ান থেকে এই হিসাবগুলো নেওয়া হয়েছে। কত তারিখে? অন জুন 30, 2016, 2016 সালের 30 জুনে এই যে হিসাবগুলো নেওয়া হয়েছে কার থেকে? জামান অ্যান্ড কোংয়ের লেজার থেকে নেওয়া হয়েছে। ফাইন, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট বা হিসাব দেওয়া আছে এবং প্রত্যেকটার সাথে আমাদেরকে টাকার অঙ্ক দেওয়া আছে এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ইন এ গোল্ড ফর্ম। ইনে কি ফর্ম? গোল্ড ফর্ম। সো আমরা গত ক্লাসে বলছিলাম যদি গোল্ড ফর্ম লেখা থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নটার মধ্যে কোথাও কি কোনো অ্যাকাউন্ট নং বা কোনো নাম্বার বা কোনো সিরিয়াল নং দেয়া আছে কিনা। সো যদি না থাকে আমরা বলেছিলাম যে আমরা চলতি সম্পদ দিয়ে শুরু করতে পারি। সো আজকে চেষ্টা করব সেইভাবেই আমরা অঙ্ক করার জন্য। সো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আপনারা এই প্রশ্নটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আমাদের এই অঙ্কের সমাধান দেয়া আছে। সো আমরা গত ক্লাসে যেমনটা বলেছিলাম যে গুড ফর্ম লেখা থাকলেই আমাদেরকে বুঝতে হবে বা আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নে কোনো সিরিয়াল নং আছে কিনা। যদি প্রশ্নে সিরিয়াল নং থাকে তাহলে সেই অনুযায়ী করা যায়, আর যদি প্রশ্নে কোনো সিরিয়াল নং দেওয়া না থাকে তাহলে আমরা যেভাবে আছে সেভাবে করলেও হবে। আর যদি বলি যে না, এইভাবে না করে আমরা গুড ফর্মে কিভাবে করতে পারি, তাহলে আমরা সাধারণত চলতি সম্পদ দিয়ে শুরু করতে পারি, অথবা চলতি সম্পদে কি আছে? ক্যাশ আছে, সেই ক্যাশটা দিয়েও শুরু করতে পারি। তবে যদি সিরিয়াল নং দেয়া না থাকে তাহলে আমরা যেটা করতে পারি, যেভাবে প্রশ্নে আছে আমরা সেই সিকোয়েন্সেই করতে পারি। ঠিক আছে? সো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের কি দেয়া আছে? প্রিপেইড রেন্ট। আচ্ছা, রেওয়া মিলের সূত্রটা আশা করি ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে সম্পদ ব্যয় উত্তোলন যদি হয় তাহলে ডেবিট পাশে যাবে, আর আয় দায় মূলধন যদি হয় তাহলে ক্রেডিট পাশে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সমাধান দেওয়া আছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামান অ্যান্ড কোং। তারপরে কি? তারপরে হচ্ছে আমরা যে অঙ্কটা করব বা ছকটা বা তালিকা বা বিবরণীটা করব সেটা হচ্ছে কি? ট্রায়াল ব্যালেন্স। ওকে, এবং তারিখটা দেওয়া আছে জুন 30, 2016। সো আমরা দেখতে পাচ্ছি প্রিপেইড রেন্ট দেওয়া আছে 12,000, আর প্রিপেইড রেন্ট আমাদের জন্য হচ্ছে অ্যাসেট, কারণ এটা অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় আমাদের জন্য কি হয়? সম্পদ হয়। সো যেহেতু এটা সম্পদ সেহেতু আমরা ডেবিট পাশে লিখবো। সো আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নং বা ক্রমিক নং 1 লেখা হয়েছে এবং প্রিপেইড রেন্ট লেখা হয়েছে কোন পাশে? ডেবিট পাশে, 12,000। ফাইন। ইন্টারেস্ট এক্সপেন্সেস হচ্ছে আমাদের জন্য ব্যয়। ব্যয় যদি হয় তাহলে ডেবিট হবে। সো এখানে দেখতে পাচ্ছি 10,500, এটাও কোথায় যাবে? ডেবিটে যাবে। সো আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্সেস 10,000 কত? 500 ডেবিট। তারপরে হচ্ছে স্যালারিজ হচ্ছে কত? 30,000। স্যালারি আমাদের জন্য ব্যয়। আমরা জানি ব্যয় মানে হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স যখনই হবে তখনই আমাদের ডেবিট পাশে যাবে। সো স্যালারি কোথায় যাচ্ছে? ডেবিট পাশে যাচ্ছে 30,000। ফাইন। নোটস রিসিভেবল, খেয়াল করে দেখেন রিসিভেবল আছে। রিসিভেবল মানে হচ্ছে সম্পদ। নোটস রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য বিল। কি বিল? প্রাপ্য বিল। ওকে, অথবা প্রাপ্য নোট বলতে পারি আমরা। কত টাকা? 20,000 টাকা। এটা যেহেতু সম্পদ এটাও কোথায় যাবে? ডেবিট পাশে যাবে। আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি নোটস রিসিভেবল ডেবিট পাশে 20,000 টাকা গিয়েছে। ফাইন। এরপরে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল। রিসিভেবল মানেই হচ্ছে সম্পদ। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল বলতে কাকে বোঝানো হয়েছে? প্রাপ্য হিসাবকে। প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ বা সম্পদ। তাহলে এই 80,000 টাকা কোথায় যাবে? ডেবিট পাশে। আমরা দেখতে পাচ্ছি 80,000 ডেবিটে গিয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবল। ফাইন। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। কি সোল্ড? কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, যেটাকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়। সো বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু আমরা এখানে এটাকেও ডেবিট পাশে লিখবো 2,50,000। আমরা দেখতে পাচ্ছি 2,50,000 ডেবিটে লেখা হয়েছে কস্ট অফ গুডস সোল্ড। ফাইন। তারপরে হচ্ছে ক্যাশ। ক্যাশ হচ্ছে আমাদের জন্য সম্পদ, তাই এটাও ডেবিটে যাবে। সো ক্যাশ আমরা কোথায় নিয়ে গেলাম? ডেবিটে 45,000 টাকা। ফাইন। তারপরে দেখতে পাচ্ছি সাপ্লাইজ। সাপ্লাইজ হচ্ছে 25,000। সাপ্লাইজ আমাদের জন্য সম্পদ। সাপ্লাইজ মানে হচ্ছে মণিহারি বা টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলা। সো সাপ্লাইজ হচ্ছে আমাদের জন্য অ্যাসেট। সো অ্যাসেট যেহেতু
সেহেতু এটা ডেবিট পাশে যাবে। সো সাপ্লাইজ আমরা 8 নাম্বার সিরিয়াল বা ক্রমিক নঙে দেখছি, এটাকেও ডেবিট পাশে নেওয়া হয়েছে 25,000। ফার্নিচার আমাদের জন্য সম্পদ, কোথায় যাবে? ডেবিট পাশে যাবে 40,000। সো ফার্নিচার ডেবিট পাশে নিয়ে গেলাম 40,000, ফাইন। তারপর হচ্ছে ইকুইপমেন্টও আমাদের জন্য সম্পদ, 60,000 ডেবিট পাশে যাবে। সো ইকুইপমেন্ট 60,000 ডেবিট পাশ, ফাইন। তারপরে হচ্ছে ফ্রেইট আউট। ফ্রেইট আউট মানে হচ্ছে বিক্রয় পরিবহন। যদি ফ্রেইট ইন থাকতো তাহলে হচ্ছে এটা ক্রয় পরিবহন, আর যদি আউট থাকে তার মানে হচ্ছে বিক্রয় পরিবহন। এখন ক্রয় পরিবহন থাকুক আর বিক্রয় পরিবহন থাকুক, যাই থাকুক না কেন, সেটা আমাদের জন্য কি? ব্যয়। সো ব্যয় কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। তার মানে ফ্রেইট ইন থাকুক বা ফ্রেইট আউট থাকুক, এটা কোথায় যাবে? ডেবিট পাশে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি 11 নম্বরে ফ্রেইট আউট লেখা হয়েছে, ডেবিট পাশে কত হাজার? 5,000, ফাইন। 12% লোন। 12% লোন মানে হচ্ছে আমি ঋণ নিয়েছি কত লাখ টাকা? 1 লাখ টাকা। সো ঋণ যেহেতু নিয়েছি, এটা আমাদের জন্য দায়, তাই তো? ঋণ হচ্ছে আমাদের জন্য কি? দায়। সো দায়টা আমরা কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। আমরা দেখতে পাচ্ছি 12% লোন কত? ক্রেডিট পাশে 1 লক্ষ টাকা, ফাইন। আমরা একটু উপরে তুলি যেন পুরোটা একসাথে দেখা যায়। তারপরে দেওয়া আছে কি? নোটস পেয়েবল। আচ্ছা, মাথায় রাখতে হবে পেয়েবল মানেই হচ্ছে দায়, আর এখানে নোটস পেয়েবল বলতে বোঝানো হচ্ছে প্রদেয় বিলকে। প্রদেয় বিল আমাদের জন্য দায় কত হাজার? 15,000। আর যেহেতু এটা দায়, কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। সো নোটস পেয়েবল কোথায় যাবে? ক্রেডিট পাশে, 15,000, ফাইন। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস আবারও পেয়েবল আছে, তার মানে দায়। অ্যাকাউন্টস পেয়েবল দ্বারা কি বোঝায় বা কাকে বোঝায়? প্রদেয় হিসাবকে বোঝায়। প্রদেয় হিসাব আমাদের জন্য দায় কত হাজার? 55,000। আর দায়টা কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। সো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট পাশে গিয়েছে 55,000। এটা সিরিয়াল নং কত ছিল? 14। তারপরে দেখতে পাচ্ছি সেলস। সেলস আমাদের জন্য আয়। সেলস আমাদের জন্য কি? আয়, কারণ বিক্রয় করলে টাকা আসে, এটা আয় হয়। সো আয় আমরা জানি কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। কত? 4,10,000। সো আমরা দেখতে পাচ্ছি সেলসকে ক্রেডিট পাশে নেওয়া হয়েছে 4,10,000, ফাইন। ক্যাপিটাল আমরা জানি আয়, দায়, মূলধন। ক্যাপিটাল যেহেতু মূলধন, সেহেতু এটা কোথায় যাবে? ক্রেডিট পাশে যাবে, কারণ আমরা জানি আয়, দায়, মূলধন রেও মিলের ক্রেডিট পাশে যাবে। সো 1 লাখ কত হাজার? 30,000। আমরা দেখতে পাচ্ছি 16 নাম্বার সিরিয়ালে ক্যাপিটালকে লেখা হয়েছে 1,30,000, ক্রেডিট পাশে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস কত হাজার? 30,000। এখানে পাশে এক্সপেন্স লেখা আছে, মানে হচ্ছে ব্যয়। ব্যয় যদি হয় তাহলে অবশ্যই ডেবিট পাশ। সো ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমরা ডেবিট পাশে নিয়ে যাব। কত টাকা? 30,000 টাকা, ফাইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত টাকা? 90,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 90,000 টাকা। আচ্ছা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি তো আমাদের জন্য সম্পদ। সো সম্পদটাকে আমরা কোথায় লিখবো? ডেবিটে লিখবো। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কোথায় লিখবো? ডেবিটে লিখবো। সো আমরা ডেবিটে লিখছি 90,000, ফাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লেখাই আছে এক্সপেন্স মানে ব্যয়। সো এটা কোথায় যাবে? ডেবিট পাশে যাবে। কত হাজার? 12,500 টাকা। সো আমরা ডেবিট পাশ যদি যোগ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে টাকা হচ্ছে 7,10,000, এবং ক্রেডিট পাশ যদি দেখি, সেখানেও যোগফল দেখতে পাচ্ছি 7,10,000। কীভাবে হচ্ছে? 4 লাখ, 5 লাখ, 6 লাখ। এখানে আছে 55, এখানে আছে 10, 65, এখানে আছে 30, কত হলো? 95, 95, আর এখানে হচ্ছে 5, 1 লাখ, আর 1 লাখ হচ্ছে কত? 10,000। তাহলে এই হচ্ছে আমাদের 7,10,000। সো যেহেতু উভয় পাশ মিলে গেছে, তার মানে হচ্ছে আমাদের যে ট্রায়াল ব্যালেন্স বা রেও মিল সেটা হয়েছে। যদি না মিলে তার মানে হচ্ছে আমাদের অঙ্ক হয়নি। সো এই ছিল আমাদের আজকের এই প্রশ্নের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। সাথে সাথে আমাদের এই চ্যানেলে সকল বর্ষের সকল বিষয়ের ক্লাস দেওয়া হচ্ছে। সো আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সো আজ এই পর্যন্তই। আগামী কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।